1956 সালের নভেম্বরে তামিলনাড়ুর আরিয়ালুরে রেল দুর্ঘটনায় 144 জনের মৃত্যু হয়েছিল। তৎকালীন রেলমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী তার পদত্যাগপত্রে লিখেছিলেন, আমার মনে হয় আমার এখন মাথা নিচু করে রেল মন্ত্রক থেকে বেরিয়ে যাওয়া উচিত। নেহেরু তার পদত্যাগপত্র গ্রহণ করেছিলেন। 1956 সালের পরে 1999 গাইসলে একটি ট্রেনের উপর আরেকটি ট্রেন উঠে যাওয়ায় মারা গিয়েছিলেন 290 জন। দায় নিয়ে পদত্যাগ করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী নীতিশ কুমার। তারপরে আর কোনো রেলমন্ত্রী দুর্ঘটনার দায় নিয়ে এভাবে মন্ত্রিত্ব ছাড়েননি। আসলে দায়টা এখন আর নেওয়ার প্রয়োজন মনে করেন না কেউই। অশ্বিনী বৈষ্ণবকে তাই এখন আর রেলমন্ত্রী না বলে রেলমন্ত্রী বলছেন দেশের লোক। কিন্তু কেন প্রযুক্তির এই যুগে এখনো এভাবে একের পর এক দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে আমজনতার? দায় কি শুধু একজন মালগাড়ির চালকের বা একজন স্টেশন মাস্টারের মতো সাধারণ কর্মীর? আসুন আজকের এই এপিসোডে আমরা সেই সব কারণগুলো খুঁজে বার করার চেষ্টা করি। প্রচুর তথ্য দিয়ে করা এই এপিসোডটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করবেন, কারণ ইউটিউব এই ভিডিওটিকে কত মানুষের কাছে পৌঁছে দেবে তা আপনাদের লাইক, কমেন্ট ও শেয়ার করার উপরই নির্ভর করে। আর গদি মিডিয়া আমার আপনার মতো মানুষের দরকারি এই তথ্যগুলো নিয়ে কিন্তু কোনো সান্ধ্য বিতর্কের আসর বসাবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। রেলকে বলা হয় ভারতের লাইফলাইন। এই লাইফলাইন একদিনের জন্য বন্ধ হলে প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হয় ভারতবাসীকে। আর কিছুদিনের জন্য যদি এই লাইফলাইন স্তব্ধ হয়ে যায় তবে যে কি হতে পারে আমরা তা অনুভব করেছি করোনা অতিমারির লকডাউনের সময়। কিন্তু এই ভারতীয় লাইফলাইন এখন হয়ে গেছে সবথেকে বড় লাইফ রিস্ক লাইন। ট্রেন যাত্রার আরেক নামই হয়ে উঠেছে আতঙ্কের যাত্রা। আতঙ্কের নানা কারণ আছে। সংরক্ষিত কামরায় অযাচিত যাত্রীর ওঠানামা, নির্ধারিত সময় ট্রেন না পৌঁছানো, ট্রেনের অত্যন্ত নিম্নমানের খাবার, অপরিচ্ছন্ন বাথরুম থেকে শুরু করে ট্রেনের ভেতরের নিরাপত্তা, এসব আতঙ্ক তো আছেই। কিন্তু এসব আতঙ্ককে এখন ছাপিয়ে গিয়েছে মৃত্যুর আতঙ্ক। পরপর ট্রেনের দুর্ঘটনার পরিসংখ্যান এমন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে যে ট্রেনে ওঠা মানেই যেন জীবনহানির আশঙ্কা। রেলের নিরাপত্তা নিয়ে শাসক দলের নেতা, রেলমন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীও বড় বড় অনেক কথাই বলছেন। প্রত্যেক বছর নতুন নতুন ঘোষণাও করছেন। কিন্তু আদপে গোটা রেল পরিষেবা বা রেল দপ্তরের অবস্থা যে ফাঁকা কলসির মতো বেশি আওয়াজ করা তা বুঝে গেছেন রেল যাত্রীরা। তবুও তাদের কিছুই করার নেই। প্রাণ হাতে নিয়েই আমজনতাকে অত্যন্ত নিম্নমানের এই পরিষেবাই গ্রহণ করতে হচ্ছে। হাওড়া, শিয়ালদা, মুম্বাইয়ের শহরতলির যেসব লোকাল ট্রেনগুলি যাতায়াত করে সেখানে যাত্রীর তুলনায় ট্রেনের সংখ্যা অনেক কম। বিশেষত অফিস টাইমে বাধ্য হয়ে সাধারণ মানুষকে গরু ছাগলের মতো গাদাগাদি করে যাতায়াত করতে হয়। অত্যধিক ভিড়ের কারণে বিভিন্ন সময় লোকাল ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনাও প্রায় শোনা যায়। কিছুদিন আগেও আমরা তা দেখলাম। কিন্তু তাতে রেলের কোনো হেলদোল নেই। দূরপাল্লার ট্রেনগুলোতে যাত্রী সংখ্যার তুলনায় ট্রেনের কোচ অনেক কম। বিশেষত দ্বিতীয় শ্রেণীর কোচকে দিনকে দিন কমিয়ে সেই জায়গায় এয়ার কন্ডিশন কোচ চালু করে আয় বাড়ানোর চেষ্টা করছে রেল। 2015 সালে ভারত সরকারের একটা রিপোর্ট বলছে প্রতিদিন 2,30,00,000 মানুষ ট্রেনে সফর করেন। নরেন্দ্র মোদী সরকারের 2014 থেকে 2024 সালের মধ্যে ট্রেনে যাত্রী সংখ্যা বেড়েছে 32%। আর উল্টো দিকে দ্বিতীয় শ্রেণীর সিট এবং বার্থের সংখ্যা 13% কমেছে। কি আশ্চর্য তথ্য! আরও আছে, যেখানে 13-14 সালে রেলে মোট আসন সংখ্যার মধ্যে 85% সেকেন্ড ক্লাস সিট বা বার্থ থাকত, সেটাই 22-23 সালে এসে 72% হয়ে গেছে। তার জায়গায় বাড়ানো হয়েছে এয়ার কন্ডিশন কোচ বা এয়ার কন্ডিশন সিট। ভারতবর্ষের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, অসংখ্য ছাত্র, পরীক্ষার্থী, এমনকি পরিযায়ী শ্রমিক
কি করে ট্রেনে চলাচল করছেন এই তথ্য দেখে তার কিছুটা কি আঁচ করা যায়? শৌচালয়ের মধ্যে গাদাগাদি করে বসে যাত্রা করতে হচ্ছে গরিব মানুষকে, কারণ তাদের এসি কামরায় চড়ার মতো পয়সা নেই। আমার আপনার ছাত্র জীবনের কথা মনে করুন, আমরাও কিন্তু এই সব ট্রেনেই চড়েছি, কিন্তু তখন পরিস্থিতি এরকম ছিল না। দিনকে দিন সাধারণ কোচ এবং অসংরক্ষিত কামরা কমিয়ে দেওয়ায় নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। আরও বিচিত্র তথ্য আছে। স্লিপার কোচে যেখানে 72টি বার্থ থাকত, সেই কোচের দৈর্ঘ্য না বাড়িয়ে এখন সেখানে 80টি বার্থ করা হয়েছে। দ্বিতীয় শ্রেণীর কোচের সংখ্যাও কমিয়ে দেওয়ার প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বাধ্য হয়েই সাধারণ মানুষরা অনেক সময় সংরক্ষিত কামরাতে উঠে পড়ছেন সংরক্ষণ না নিয়েই। তাতে চরম হেনস্থার শিকার হচ্ছেন যারা অনেক আগে থেকে এই সব আসনে টিকিট সংরক্ষণ করেছেন তারাও। আর আমাদের রেলমন্ত্রী বলছেন পুলিশ লাঠি মেরে এদের নামিয়ে দিক। পরিস্থিতি কি হতে চলেছে ভাবুন। এই মানুষরা কি করে চলাফেরা করবেন, কি করে কাজে যাবেন? শখ করে তো কেউ আর এইভাবে বাথরুমের মধ্যে ঢুকে সফর করে না। এবার আসবো ট্রেনের ভাড়ার কথায়। কিভাবে যাত্রীদের গাঁট কাটা হচ্ছে তা দেখুন। 2014 সালে অসংরক্ষিত কামরায় ভ্রমণ করার জন্য প্রত্যেক যাত্রীকে দিতে হতো কিলোমিটার পিছু 14 পয়সা। 2021-22 সালে সেই অসংরক্ষিত কামরায় ভ্রমণ করার জন্য প্রত্যেক যাত্রীকে দিতে হয় 21 পয়সা। অর্থাৎ প্রতি 1000 কিলোমিটার অসংরক্ষিত কামরায় 2014 সালে খরচ হতো 140 টাকা, 21 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 210 টাকা। মানে 1300 কিলোমিটার যাত্রী করার জন্য 14 সালে 442 টাকার টিকিট কাটতে হতো, এখন তা 541 টাকা দিয়ে কাটতে হচ্ছে। ভাড়া বাড়লেও নিরাপত্তা, সুরক্ষা, যাত্রী স্বাচ্ছন্দ্য দিনকে দিন তলানিতে গিয়ে ঠেকছে। সেরকমই মান নেমেছে রেলের খাবারেরও। তার সঙ্গে আছে রেলের খাবার নিয়ে দেদার চুরি। আইআরসিটিসি নির্ধারিত 1 প্লেট ভেজ থালির দাম 80 টাকা। সেই থালি ভেন্ডাররা যাত্রীদের কাছ থেকে 120 থেকে 130 টাকাতেই বিক্রি করছে। একটি এক্সপ্রেস ট্রেনে যদি গড়ে 15টি সংরক্ষিত কামরা থাকে এবং প্রতিটি কামরায় কমপক্ষে 72 জন করে যাত্রী থাকেন, সেই হিসেবে সংরক্ষিত কামরায় মোট যাত্রীর সংখ্যা 1080 জন। তার মধ্যে 800 জন যদি রেলের খাবার কেনেন, সেই ক্ষেত্রে ভেন্ডাররা প্রতি জনের কাছ থেকে গড়ে 40 থেকে 50 টাকা বেশি নিচ্ছে প্রতিটা প্লেট পিছু। অর্থাৎ একটা দূরপাল্লার ট্রেনে ভেন্ডাররা খাবারের জন্য গড়ে 40 থেকে 50,000 টাকা বেশি নিচ্ছে বা চুরি করছে। সারা দেশে এই চুরির পরিমাণ কত কোটি টাকা, সে হিসাবটা আপনারাই করে নিন। আর ভেন্ডারদের এই অতিরিক্ত টাকা নেওয়া বা চুরির খবর রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রাখেন না, এটা কখনো বিশ্বাসযোগ্য না। এইসব ঠিকাদাররা শীর্ষ স্তরের আমলা ও নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ, তাই এদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেও কাজ হবে না। রেলের বেসরকারীকরণের সুফল এখন বুঝতে পারছেন। আর এরা তাদের কর্মীদের নামমাত্র বেতন দিয়ে কিভাবে শোষণ করে তা নিয়ে বলতে গেলে তো আর একটা এপিসোড হয়ে যাবে। তাই এবার আসুন ট্রেনের গতির কথায়। 2016 সালে মোদী সরকারের রেলমন্ত্রী সুরেশ প্রভু মিশন রাপ্তার ঘোষণা করেছিলেন। বলা হয়েছিল 2021-22 সালের মধ্যে মেল এবং এক্সপ্রেস ট্রেনের গতিবেগ অনেক বেড়ে যাবে, কিন্তু শুধুই ঘোষণা, গতিবেগ কিছুই বাড়েনি। 15-16 সালে যেখানে মেল এবং এক্সপ্রেস ট্রেনের গড় গতিবেগ ছিল 50.9 কিলোমিটার, সেই গতিবেগ 2021-22 সালে বেড়ে দাঁড়িয়েছে মাত্র 51 কিলোমিটার প্রতি ঘন্টায়। অর্থাৎ প্রতি ঘন্টায় গতিবেগ বৃদ্ধি পেয়েছে মাত্র 100 মিটার। ঠিকই শুনেছেন, মাত্র 100 মিটার। দৌড়ে যা 12 সেকেন্ডে যাওয়া যায়। এর সাথেই ট্রেন লেট করার ইতিহাস যেমন আছে, সেখানেও কোনো পরিবর্তন তো হয়নি, বরং তারও বেড়েছে। দূরপাল্লার ট্রেন 2 ঘন্টা 4 ঘন্টা লেট করবে, এটা ভারতীয় ট্রেন যাত্রীদের এখন গা সওয়া হয়ে গেছে। এবার রেলের আর্থিক অবস্থার দিকে একটু নজর দেওয়া যাক। 2000 সালে রেল 98 টাকা খরচা করে 100 টাকা আয় করত। 13-14 সালে 93 টাকা খরচা করে 100 টাকা আয় করত ভারতীয় রেল। মোদী সরকারের সময় 21-22 সালে 107 টাকা খরচ করে
100 টাকা আয় করে রেল। বুঝুন কি বিশাল কর্মদক্ষতা আমাদের এই রেলমন্ত্রীর। এবার যদি আমরা এই রেল যাত্রার সবথেকে বড় আতঙ্ক, বারবার রেল দুর্ঘটনার তথ্যের দিকে দেখি, চমকে উঠতে হবে। দ্য হিন্দু তাদের সংবাদে প্রকাশ করেছে শেষ 10 বছরে এরকম রেল দুর্ঘটনা যাতে জীবন বা সম্পত্তি নষ্ট হয়েছে তার সংখ্যা গড়ে বছরে 80টি। গত বছর বালেশ্বরে যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে তাতে 275 জন মারা যান এবং 1000-এর মতো মানুষ আহত হন, যার মধ্যে অনেকে পঙ্গু হয়ে যান, যা গত 16 বছরের মধ্যে সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা। ট্রেন দুর্ঘটনার মধ্যে অধিকাংশ দুর্ঘটনাই ঘটে ট্রেন বেলাইন হওয়ার জন্যে। ট্রেন লাইনে ফাটল, ঠিকমতো মেরামত না করা, নজরদারি না করার জন্যে এই ধরনের দুর্ঘটনা ঘটে। ভারতীয় রেল প্রতি বছর 4500 কিলোমিটার রেল লাইন মেরামতের লক্ষ্যমাত্রা স্থির করলেও তা মোট রেল লাইনের তুলনায় অত্যন্ত কম, এবং সেই লক্ষ্যমাত্রাতেও কিন্তু রেল পৌঁছতে পারে না। 2016-17-তে রেল মন্ত্রক একটি শপথ নিয়েছিল, মিশন জিরো অ্যাক্সিডেন্ট। শুধু শপথ নেওয়াই হয়েছিল, ঘোষণা হয়েছিল, কাজের কাজ কিচ্ছু হয়নি। তারপরেও ঘটে গেছে একের পর এক ভয়ঙ্কর দুর্ঘটনা। বড় বড় করে রেলের সুরক্ষা কবচ চালু করার কথা ঘোষণা করা হয়েছিল সারা দেশে, কিন্তু দেশের 70,000 কিলোমিটার রেল লাইনের মাত্র 1,500 কিলোমিটারের মতো রুটে এখন কবচ বসানো হয়েছে, যা কোনো শতাংশের হিসেবেই আসে না। অথচ এই সুরক্ষা খাতে কিন্তু টাকার অভাব নেই। টাকা খরচ করতে না পেরে এ দিয়ে বাগান করা ফুট মেসেঞ্জার কেনার নমুনাও রয়েছে। রেল দুর্ঘটনার একটা বড় কারণ হচ্ছে রেল কর্মীদের গাফিলতি বা ভুল। রেল কর্মীদের যে পরিমাণ কাজের চাপ চাপিয়ে দেওয়া হয়েছে, দিনে তাদের 10 ঘন্টা থেকে 12 ঘন্টা করেও কাজ করতে হচ্ছে, তার ফলেই কর্মদক্ষতার পরিমাণ যে কমে যাচ্ছে তা সবাই স্বীকার করছেন। রেলে লক্ষ লক্ষ শূন্য পদে এখন নিয়োগ করা হয় না। মোট রেল বাজেটের মাত্র 7% ধার্য করা হয় রেলের ট্র্যাক বা লাইন মেরামতির জন্য। রেলওয়ে সিগন্যাল খারাপ হওয়ার জন্য অনেক সময় দুর্ঘটনা ঘটে। রেলের কর্মীদের ভুলে যে দুর্ঘটনা ঘটে তার অনেক কারণ, অনেক সময় তাদের পুরনো এবং নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে কাজ করতে হয়। সিগন্যালিং ব্যবস্থা সমেত অনেক কাজ যেগুলি অটোমেটিক হওয়ার কথা সেগুলিকে ম্যানুয়ালি করতে হয়। গত বছর বালেশ্বরে যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছিল তার পেছনেও কিন্তু সিগন্যাল খারাপ হওয়ার কারণই উঠে এসেছিল। সম্প্রতি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পেছনেও অনেকটা দায় এই অটোমেটিক সিগন্যাল ব্যবস্থার খারাপ হওয়ার। অথচ শুনলে অবাক হবেন, এই সিগন্যাল ব্যবস্থা মেরামতির জন্য রেল বাজেটের মাত্র 1% ধার্য করা হয়। একের পর এক রেল দুর্ঘটনা ঘটে চলেছে। রেল অনেক ঘোষণাও করছে দুর্ঘটনার আগে এবং দুর্ঘটনার পরে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। প্রত্যেকবারই অসহায় রেল যাত্রীদের মৃত্যু ঘটছে। তারপর তদন্ত কমিশন, রেলমন্ত্রীর ঘটনাস্থলে আসা, এই ধরনের অনেক নাটক দেখতে পাচ্ছেন অসহায় রেল যাত্রীরা। এবারের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ক্ষেত্রেও সেরকম ঘটনারই পুনরাবৃত্তি হয়েছে। গাড়িতে না করে রেলমন্ত্রী ঘটনাস্থলে এলেন হেলমেট ছাড়া, বাইকে চেপে, ক্যামেরার দিকে মুখ করে, কখনো দাঁড়িয়ে কখনো বসে, যত রকমভাবে ক্যামেরার সামনে আসা যায়। গত বছর বালেশ্বরের ঘটনার পরেও এই রেলমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন রকমভাবে নিজেকে ক্যামেরাবন্দি করেছিলেন। অনেকে ব্যঙ্গ করে বলছেন, মোদির মন্ত্রিসভার মন্ত্রী তো, মোদিকে দেখে শিখেছেন কি করে ক্যামেরার সামনে নাটক করতে হয়। প্রথমেই বলেছিলাম লাল বাহাদুর শাস্ত্রীর কথা। ইস্তফাপত্রে তিনি মাথা নিচু করে রেল মন্ত্রক ছেড়ে চলে যাওয়ার কথা লিখেছিলেন নেহরুকে। আর এই রেলমন্ত্রীকেও দেখুন। কি মনে হচ্ছে জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।